নমস্কার। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প ইরান এবং ইসরায়েলের মধ্যে হয়ে চলা রিসেন্ট যে সংঘর্ষগুলো সেগুলোকে বিরতি দিয়ে একটি স্বাক্ষর করেছে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর হয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে। তাহলে এই যে এমওইউ সাইন হলো, এই এমওইউটা আসলে কি এবং কেনই বা এটা সাইন হলো এবং এর রেজাল্ট কি হতে পারে সেটা এখন আমরা দেখব। সিএনএন বলুন বা অন্যান্য বিভিন্ন মিডিয়া আউটপোস্টগুলো বলুন, এগুলোতে যেগুলো দেখা যাচ্ছিল সেখানে একটা 14 পয়েন্টস ড্রাফট আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা হোয়াইট হাউস থেকে মিডিয়ার কাছে পাবলিক করা হয়। আমরা সবাই জানি যে G7 সামিট ইজ রাইট নাও গোয়িং অন ইন ফ্রান্স, এবং ফ্রান্সে ওয়ার্ল্ডের অনেক লিডাররা, মোস্ট ইম্পর্ট্যান্ট লিডাররা এখন ফ্রান্সে আছেন। G7 কান্ট্রিগুলো তো আছেই আছে, আদারওয়াইজ যারা গেস্ট কান্ট্রিগুলো অ্যাজ অ্যান অবজারভার সেখানে কিন্তু আছে, যার মধ্যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীও আছেন। তো G7 সামিট চলতে চলতে এই যে টোটাল একটা ডেভেলপমেন্ট ইরান অ্যান্ড ইউএস এর মধ্যে হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল ইউএস এর যে অ্যাপ্রোচ টুয়ার্ড ইসরায়েল, এই ইউএস এর অ্যাপ্রোচ টুয়ার্ড ইসরায়েল অ্যান্ড ইউএস এর অ্যাপ্রোচ টুয়ার্ড ইরান, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স এসছে, একটা অ্যাটিটিউডের ডিফারেন্স এসছে, যে ডিফারেন্সটা কিন্তু আজ থেকে 1 মাস আগেও ছিল না। আপনারা একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে এই যে 14 পয়েন্ট ড্রাফট রেজলিউশন, এটা কিন্তু একটা ডিল নয়, এটা একটা জাস্ট বলতে পারেন একটা অ্যারেঞ্জমেন্ট, ইনিশিয়াল অ্যারেঞ্জমেন্ট। কিসের জন্য? এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বলা হয়। মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কেন বলা হয় এটা কেন ডিল থেকে আলাদা কোথায়? ডিল হলো একটা হার্ড বাইন্ড কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্টের ল আপনি ভায়োলেট করতে পারবেন না। কিন্তু কোনো হার্ড বাইন্ড কন্ট্রাক্ট সাইন করার আগে একটা মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড মিউচুয়াল ট্রাস্ট গড়ে তোলার জন্য দুটো কান্ট্রি বা দুটো বিজনেস কোঅপারেশনও হতে পারে, তারা এসে কি করে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করে, যেখানে ইচ পার্টিস উইল সেন্ড দেয়ার রিপ্রেজেন্টেটিভস টু অবজার্ভ ইচ আদার্স কোঅপারেটিভ নেচার অ্যান্ড ইচ আদার্স capabilities, and they will judge, and based upon that they will decide that if this entire mission or if this entire thing can progress into a deal or a contract in future or not. তো আমরা কি দেখতে পাচ্ছি যে এরকম একটা সিচুয়েশন যখন এসে দাঁড়িয়েছে, 40 পয়েন্ট যে আমাদের এমওইউ, তার কিছু কিছু লাইন আমি জাস্ট বলবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, না বললেই না। তার প্রথম পয়েন্টটাই হচ্ছে ইমিডিয়েট সিজ ফায়ার অ্যান্ড নো ভায়োলেশন অফ ইরানিয়ান সভরেনিটি। আচ্ছা, ইমিডিয়েট সিজ ফায়ার, এখানে কি বলা হচ্ছে? বোথ নেশনস হ্যাভ এগ্রিড টু অ্যান ইমিডিয়েট অ্যান্ড পার্মানেন্ট এন্ড to the military conflict and operations across all fronts which includes the Lebanon. এখানে একটা কিন্তু আছে, এই লেবাননের কোয়েশ্চেনটাতে একটা কিন্তু আছে, সেটা আমি পরে আসছি। এবং তারপরেও কি বলা হচ্ছে, যখন দুটো তরফ থেকে ইউএসও, ইরান বলুন বা ইরানের যে অন্যান্য বিভিন্ন প্রক্সিস গুলো আছে, যেমন হেজবোল্লাহ বলুন, হামাস বলুন, এদের উপরে কোনো অ্যাটাক ইউএস থেকে করবে না। ঠিক একইভাবে ইরানও কিন্তু ইউএসকে তো অ্যাটাক করবেই না, কোনো আরব কান্ট্রিগুলোকে, কাতার বলুন, কুয়েত বলুন, ইউএই বলুন, সৌদি আরেবিয়া বলুন, এদেরকেও কিন্তু অ্যাটাক ইরানের তরফ থেকে করা হবে না। তার চেয়ে যে বড় ব্যাপার যেটা, it leads to an immediate opening of the Strait of Hormuz. Hormuz Pranali immediately, most of the vessels which are near about the Strait of Hormuz, they are not stationary anymore. They are moving to toward their destinations.
তো মুভমেন্ট তো শুরু হয়েছে এবং আশা করা যায় এর জন্য তেলের দামও কমবে এবং ইন্ডিয়ান রুপি যেভাবে স্লাইড ডাউন করছিল এগেনস্ট দ্য ইউএস ডলার সেটাও অনেকটাই থামবে। তো এই গেল স্ট্রেট অফ হরমুজ খোলা এবং মিলিটারি কনফ্রন্টেশন বন্ধ হওয়া। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইরানকে ইমিডিয়েটলি অল সর্টস অফ ইকোনমিক স্যাংশনস অ্যান্ড ফিনান্সিয়াল ব্লকেটস এগুলো তুলে নেওয়া হবে। স্ট্রেট অফ হরমুজ যেহেতু খুলে গেছে, ওই দিক থেকে ইরানও আর কোনো অ্যাটাক করবে না কোনো ভেসেলকে কোনো শিপকে। এদিক থেকে ইউনাইটেড স্টেটসও তার নেভাল ব্লকেট কিন্তু তুলে নিতে বাধ্য। These are all trust building measures for a new future deal which is about to come after a few months. আচ্ছা, তো বলছে যে ইকোনমিক স্যাংশন এন্ড রিলিফ কাকে দেওয়া হবে না ইরানকে দেওয়া হবে। কেন? ইরান এতদিনে একটা স্যাংশন স্টেট ছিল, যেমন ইরান থেকে ভারত তেল কেনা বন্ধ করে দিয়েছিল, করতে বাধ্য হয়েছিল ইউএস এর চাপে পড়ে। যদিও চায়না কেনা চালিয়ে যাচ্ছিল, কিন্তু স্টিল ইরানের যে লার্জেস্ট কাস্টমার গুলো যারা ছিল এক্সেপ্ট চায়না, তারা প্রত্যেকেই কিন্তু ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছিল। যার জন্য কি হয়, তেলের দামটা কিন্তু এক লাফে অনেকটা বেড়ে যায়। কারণ ওদিকে ভেনেজুয়েলার তরফ থেকে ভেনেজুয়েলান মার্কেটও তখন ক্লোজ ছিল। রিসেন্টলি ভেনেজুয়েলার মার্কেট খুললো নিকোলাস মাদুরোকে ডাউন করার পরে। ভেনেজুয়েলান মার্কেটও তখন বন্ধ ছিল এবং ইরানিয়ান মার্কেটও বন্ধ। আরেকটা যেটা জিনিস ইন্ডিয়ার জন্য যেটা মনে রাখা উচিত, যে ইন্ডিয়ার কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট আছে, মোর দ্যান $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে কোথায়, চাবাহার পোর্টের ওপর। তো চাবাহার পোর্টে আমাদের যে ইনভেস্টমেন্টটা আছে, সেই ইনভেস্টমেন্টটা কিন্তু আমাদেরকে এখন একটা কোথাও একটা গিয়ে যেন সার্ভাইভ করার মতো জায়গা তৈরি হয়েছে। কারণ এবারে আমরা অ্যাটলিস্ট উই ক্যান হোপ দ্যাট উই উইল বি এবল টু use the Chabahar route in future for accessing আফগানিস্তান। কারণ আমাদের তো আফগানিস্তানের রুট নেই, আমি তো পাকিস্তান আমাদেরকে অ্যাক্সেস দিচ্ছে না। তাহলে আমাদের একটাই রুট আছে, ভায়া ইরান যাওয়া। এবার ভায়া অর এয়ার রুট। এবার এয়ার রুটে তো আপনি মাস অ্যামাউন্ট অফ কার্গো ট্রান্সপোর্ট করতে পারবেন না। সেটা একটা মিলিটারি একটা কার্গো এয়ারক্রাফটে যতটা ওয়েট ক্যারিং ক্যাপাসিটি ততটাই। যদি আমার ইরানের থ্রুতে ল্যান্ড অ্যাক্সেস অ্যান্ড পোর্ট অ্যাক্সেসটা আমি আবার পেয়ে যাই, রিজিউম হয়, সেক্ষেত্রে আমি অনেকটাই কিন্তু ট্রেড আফগানিস্তানের সাথে চালু তো করতে পারবো, তো পারবোই, প্লাস ইরানের সাথে আমরা করতে পারবো। তাতে কি হবে, আমাদের মনে রাখতে হবে যে উই ইউজ আফগানিস্তান অ্যাজ এ কাউন্টার টু পাকিস্তান। যেরকম কি হয়, চায়না যেমন পাকিস্তানকে ইউজ করে ইন্ডিয়াকে পোক করার জন্য, ঠিক একইভাবে আমরা আফগানিস্তানকে ইউজ করি পাকিস্তানকে পোক করার জন্য। সে তালিবান থাকুক বা আগেকার যে হামিদ কারজাইয়ের গভর্নমেন্ট ছিল আফগানিস্তানে সেটাই থাকুক, যেই থাকুক না কেন, আফগানিস্তান ইজ মোর অর লেস টু আ ফ্রেন্ডলি নেশন টু আস। যদি আমরা হাক্কানি নেটওয়ার্ক বা আল কায়দা এই টেরর ফ্যাক্টরটাকে সেখান থেকে বাদ দিই। তো এইবারে আমরা আসি নেক্সট, যেটা নিউক্লিয়ার প্রোগ্রামের কমিটমেন্ট। তো নিউক্লিয়ার প্রোগ্রামের কমিটমেন্ট যেটা আমাদের এখন আমরা দেখতে পাবো যে both parties have agreed to resolve the disposition of enriched material stockpiles, enriched uranium stockpile, with a baseline requirement of on-site downblending supervised by IAEA, International Atomic Energy Association or something, IAEA। এদের আন্ডারে এদের অবজারভেশনে কিন্তু এই ইরানিয়ান যে নিউক্লিয়ার সাইট গুলো আছে, এই নিউক্লিয়ার সাইট গুলো থেকে কমপ্লিটলি ডি-এনরিচিং প্রসেস বলাটা ঠিক হবে না এখানে, তবে ইরানিয়ান সাইট গুলোতে যেভাবে কমপ্লিটলি ক্লোজড হয়ে গেছিল ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে, সেই বিষয়টা আর থাকলো না। এবার ইন্টারন্যাশনাল কমিউনিটি বা আইএই এর যে প্রতিনিধিরা আছেন তারা যেতে পারবে, চেক করতে পারবে, এবং আন্ডার দেয়ার সুপারভিশন ইরান উইল ডু এভরিথিং, and Iran will also ensure that they are not going to weaponize whatever they have in future. At least they are going to trying to make a deal in such a way.
তো এই গেল নিউক্লিয়ার আমব্রেলার প্রসপেক্ট। আমাদের মাথায় রাখতে হবে যে মেইন দুশ্মনীটা কিন্তু ইসরায়েল আর ইরানের মধ্যে, এটা কিন্তু আমেরিকা আর ইরানের মধ্যে নয়। কেন নয়? কারণ মিডল ইস্টে হেজেমন হওয়ার দৌড়ে ইসরায়েল আর ইরানের মধ্যে রেষারেষি চলছে। ইসরায়েল বলছে আমি এলাকার দাদা হব, কারণ আমার কাছে ডিপ পকেটস আছে, যে ডিপ পকেটস গুলো দিয়ে আমরা আমেরিকান পলিটিক্স কে ইনফ্লুয়েন্স করি আমাদের ফেভারে। কিন্তু ইরান সেটা হতে দিতে অবশ্যই চায় না। তারা একটা শিয়া দেশ, তার শুধু শিয়া দেশই নয়, তারা বলছে উই আর দ্য সিভিলাইজেশনাল স্টেট, আমরাও এখানে থাকতে পারি, উই অলসো উড লাইক টু বি দ্য হেজেমন্স। তারা বলছে ইসরায়েলের কত পপুলেশন? 8 মিলিয়ন। 8 মিলিয়ন, দ্যাটস ইট। আর ইরান কত বড় দেশ, তার কত বড় পপুলেশন, তার কত বড় অয়েল রিজার্ভ আছে, টেরিটরি ইটসেলফ ইজ সাচ এ হিউজ। তুমি সেরকম একটা দেশকে জাস্ট কন্ট্রোল করতে চাইছো জাস্ট 8 মিলিয়ন পপুলেশনের একটা দেশ দিয়ে, যে দেশটার কিনা ইন্ডাস্ট্রিয়াল আউটপুট বলতে সেরকম কিছুই নেই, এক্সেপ্ট সাম সফটওয়্যার ইন্ডাস্ট্রি, সার্ভিসেস ইন্ডাস্ট্রি, here and there, small arms manufacturing, and tiny bits of farming, but that is negligible, quite negligible. Israel basically lives on US aid. আমেরিকা থেকে পয়সা আসে, ইসরায়েলের ইকোনমি চলে, ইসরায়েলের যুদ্ধ চলে। ইসরায়েলের নিজের পায়ে যুদ্ধ করার ক্ষমতা নেই, প্লেনও বানায় না, কামানও বানায় না, বিমানও বানায় না, কিছুই না। শুধু অ্যাসল্ট রাইফেল দিয়ে তো আর যুদ্ধ চলে না, শুধু ড্রোন দিয়ে যুদ্ধ চলে না। তো এই হচ্ছে আজকের পরিস্থিতি। এবার এই কারণে এদের শত্রুতা। তো এইবারে আমরা দেখতে পাচ্ছি যেটা নেক্সট পয়েন্ট, যেটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা আছে নিউক্লিয়ার কমিটমেন্টের পরে, সেটা হচ্ছে টাইম লাইন অ্যান্ড এনফোর্সমেন্ট। তো বলছে যে ইউএস অ্যান্ড ইরান commit to negotiating a final deal within a maximum of 60 days. নেক্সট 2 মাসের মধ্যে ডিলটা ফাইনালাইজ হবে, এবং ফাইনালাইজ হয়ে কি হবে যে ইরানকে আমেরিকা $300 বিলিয়ন পর্যন্ত এইড দিবে। কেন কিনা? রিকনস্ট্রাকশনের জন্য। দেশে তো অনেক বোম মেরেছে, বোম মেরে বিল্ডিং গুড়িয়ে দিয়েছে, স্কুল গুড়িয়ে দিয়েছে। তাছাড়াও স্যাংশনের জন্য ইরানের প্রচুর ফিনান্সিয়াল লস হয়েছে। ইরানের যে কাস্টমাররা যারা ইরান থেকে তেল কিনতো তারা চলে গেছে। তো ওভারঅল একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে ইরানকে যেতে হয়েছে। সেইটাকে কিছুটা হলেও রিপ্লেনিশ করার চেষ্টা করবে ইউনাইটেড স্টেটসের ট্যাক্স পেয়ার $300 বিলিয়ন, মানে নট অনলি ইউনাইটেড স্টেটস বাট আদারওয়াইজ যে অন্যান্য দেশগুলো আছে, কাতার বলুন, ইউএই বলুন, সৌদি আরেবিয়া বলুন, they all have also agreed to come in a place and sit together with Iran and see how they can help Iran to replenish the destruction it has faced, okay, or financial losses it has faced. সেইটা হবে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, যুদ্ধটা কি ইরান জিতে গেল? হ্যাঁ, সেরকমই একটা মনে হচ্ছে, যুদ্ধটাতে মনে হয় ইরানই জিতে গেল। কারণ কিনা আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের মোটিভ ছিল যে ইরানের যে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার ক্যাপাবিলিটি, যেটা ইসরায়েলিদের মতে হুইচ এক্সিস্টস, অলদো সেটা প্র্যাকটিক্যালি কতটা ইন রিয়েল লাইফে কতটা আছে কি নেই সেটা আমরা জানি। কারণ ইরাক ওয়ার যখন হয়েছিল তখন আমরা জানি ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন করে কতবার চিৎকার করা হয়েছিল ইউএস সেনেটে, কিন্তু আলটিমেটলি কিছুই পাওয়া যায়নি ইরাক থেকে। গোটা দেশটাকে ধ্বংস করে বেরিয়ে দেওয়ার পরে, সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পরেও কিছুই পাওয়া যায়নি। তো ইসরায়েলিরা আবার সেরকমই একটা ধুয়ো তুলছে। এখানে আমাদের মনে রাখতে হবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে ইসরায়েল এই ধুয়োটা তুলছে কেন। আপনারা বলতে পারেন আচ্ছা ইসরায়েলের তো নিজের নিউক্লিয়ার আর্মস আছে। হ্যাঁ আছে, তাহলে ইসরায়েল কি করে ইরানকে দাবি করতে পারে এটা? ইসরায়েল দাবি করতে পারে এই কারণে, ইসরায়েল নিজে কিন্তু এনপিটিতে সাইন করেনি, নন প্রলিফারেশন ট্রিটিতে সাইন করেনি, ইন্ডিয়াও করেনি, বাট ইন্ডিয়া হ্যাজ ডিক্লেয়ার্ড ইটসেলফ অ্যাজ এ নিউক্লিয়ার ক্যাপেবল কান্ট্রি, ইসরায়েল হ্যাজ নট। সেইটা ইসরায়েল আর ইন্ডিয়ার মধ্যে ডিফারেন্স।
ইসরায়েল বলছে থাকতেও পারে নাও পারে, অ্যাটাক করে দেখে নাও। ইসরায়েলের কথা, থাকতেও পারে নাও পারে, মেবি আমার আছে, মেবি নেই, আমি জানি না, কিন্তু ইরান করতে পারবে না, ইরান করতে পারবেই না। আমি আসলে মানুষের দেশ, আমার থাকতেই পারে নাও পারে, কিন্তু ইরান করতে পারবে না। আচ্ছা, ইরান কেন করতে পারবে না, বা ইরান কেন করেনি এতদিন? ইরান এই কারণেই করেনি। ইরান যে কারণে করেনি, ইরান নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি অর্থাৎ এনপিটিতে সাইন করেছিল, সেই কারণে করেনি। আচ্ছা, এনপিটিতে সাইন করলে কি হয়? ওই যে বললাম আইএইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এদের আন্ডারে, এদের সুপারভিশনের আন্ডারে আপনার যে কোনো রকম নিউক্লিয়ার ডেভেলপমেন্ট যেটা হবে, সেটা পাওয়ার জেনারেশন, এনি পিসফুল পারপাসে আপনি নিউক্লিয়ার প্রোগ্রামকে ডেভেলপ করতে পারেন আপনার কান্ট্রিতে আন্ডার দ্য সুপারভিশন অফ আইএইএ। সেটাতে ইরান সাইন করে আছে, এনপিটিতে ইরান সাইন করে আছে, কিন্তু ইসরায়েল করেনি। বলতেই পারেন হিপোক্রিসি। আচ্ছা, নেক্সট যেটা আমি বলি, একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, যে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন নাম্বার 487। এই ইউএন রেজলিউশন 487 সম্বন্ধে আমাদের একটু জানা দরকার, এই কারণে যে এই ইউএন রেজলিউশন 487 যেটা নেওয়া হয়েছিল, সেটা ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের 5 জন মেম্বার ছিল এবং আরও বেশ কিছু দেশ ছিল। পৃথিবীর প্রায় সব দেশই প্রেজেন্ট ছিল, প্রবাবলি এক্সেপ্ট আমেরিকা ছিল কি নেই আমার মনে নেই, তবে প্রবাবলি ইট ওয়াজ অ্যান ইউনানিমাস ডিসিশন, সবাই মোস্ট প্রবাবলি ছিল, ইউনানিমাস যখন বলা হচ্ছে। তো সেখানে কি হয়েছিল যে ইসরায়েল একটা মিলিটারি স্ট্রাইক করেছিল কোথায়? ইরাকে। এবং ইসরায়েলি এয়ারফোর্স যখন ইরাকে এই অপারেশন অপেরা নাম দিয়ে এই স্ট্রাইকটা করেছিল, যেটাতে হচ্ছে ওসিরাক বলে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ছিল, যেটা ইরাকের বাগদাদে ছিল, সেইটাতে ক্ষতি হয়েছিল। এবার ইরাক কি তাহলে নিউক্লিয়ার বম ডেভেলপ করার চেষ্টা করছিল? না, ইরাক নিউক্লিয়ার বম ডেভেলপ করার চেষ্টা করছিল না। ইরাকের পারপাস ছিল, ইরাক আর ইরান সে সময় মোরলেস সেমি ডেভেলপড একটা নেশন, সেমি ডেভেলপড কান্ট্রিজ ছিল। তো ওরা বেসিক্যালি পাওয়ার সাপ্লাইয়ের জন্যই এই নিউক্লিয়ার প্রোগ্রামগুলো চালাচ্ছে। তো এই 487-এ ইসরায়েলের যে কর্মকাণ্ড, যেখানে ইসরায়েলি এয়ারফোর্স দিয়ে অ্যাটাক করা হয়েছিল এবং ডিস্ট্রাকশন করা হয়েছিল, হুইচ ওয়াজ স্ট্রিক্টলি কন্ডেমড ইউনানিমাসলি, এবং বলা হয়েছিল এই স্ট্রং কন্ডেমনেশনে যে ইন ফিউচার ইসরায়েল এইভাবে অ্যাটাক যেন না করে কোনো দেশকে, কারণ ইরাকের যে টোটাল অপারেশনটা সেটাও কিন্তু আইএইএ অবজারভেশনেই হচ্ছিল। আইএইএ একটা ইন্টারন্যাশনাল বডি, তার অবজারভেশনে হওয়ার পরেও কি করে ইসরায়েল বলতে পারে যে না, সেখানে সন্দেহজনক কিছু হচ্ছে এবং আমি সেখানে অ্যাটাক করব? মানে এটা বলা এরকম যে ধরুন আমি আপনার ছেলেকে পড়াই বা আপনার মেয়েকে পড়াই, এবার আমি বললাম আপনারা তো বাবা মা, আপনারা দেখবেন ও কিন্তু পড়াশোনা করছে না, ও সবসময় ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। আপনারা প্রথমে বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অবজারভেশনে রাখবো আমার ছেলেকে। এবার আপনারা দুজন ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছেন, আপনার বাড়িতে আপনার ফোন এবং আপনার ওয়াইফের বা আপনার হাজবেন্ডের ফোনটাও আপনাদের কাছেই আছে, বাড়িতে আর কোনো সেকেন্ড ফোন নেই বা থার্ড ফোন নেই যেটা নিয়ে আপনার ছেলে খেলবে, এবং ছেলে আপনার সামনেই বসে পড়াশোনা করছে, আপনারা দুজন ছেলেকে ঘিরে ধরে বসে আছেন, তারা সে পড়াশোনা করছে, অথচ আমি মাস্টারমশাই হয়ে এসে ছেলেকে পিটিয়ে দিলাম কেন? এই দাবি করলাম যে না, তুই আবার ফোন ঘেটেছিস, আপনাদের ছেলে আবার ফোন ঘাটছে। এবার আপনারা বলছেন আরে আমরা তো দেখে নিয়ে বসে নিয়ে পড়াশোনা করাচ্ছি, তারপরেও আপনি বলছেন যে না, ছেলে ফোন ঘাটছে। বিষয়টা এরকম। ইসরায়েলের কাছে সবসময় একটা প্রবলেম, এই প্রবলেমটা লেগে থাকতেই হবে, কারণ ইসরায়েলের রেজিম না হলে কিন্তু সাস্টেইন করবে না।
ইসরায়েল কিন্তু একটা ডেমোক্রেটিক কান্ট্রি নয় বর্তমানের যে অবস্থা। ইসরায়েল ইজ নো মোর আ ডেমোক্রেটিক কান্ট্রি, ইট হ্যাজ বিকাম আ অথরিটারিয়ান স্টেট ইন মেনি রিগার্ডস। যেটার কেন হয়েছে সেটা আমি আগের ভিডিওতেও কিছুটা বোঝানোর চেষ্টা করেছি। এইবারে আসি যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই যে ওভারঅল বিষয়টা হলো, এটা নিয়ে ইসরায়েলিদের কি রিয়াকশন আসছে। এবার ইসরায়েলিদের রিয়াকশন বলতে গেলে প্রথমেই আমাকে জানতে হবে যে ইসরায়েলের যে ডিফেন্স মিনিস্টার তার কি রিয়াকশন আসছে। তার নাম হচ্ছে ইসরায়েল কাটজ। ইসরায়েল কাটজ কি বলছে? ইসরায়েল কাটজ এটাই বলছে যে লেবাননে আমাদের যে অপারেশনস ছিল সেটা চলবে, এবং গতকালকেও লেবাননে অ্যাটাক করে এই ডিল সাইন হচ্ছে, সব কিছু হচ্ছে, তারপরেও লেবাননে অ্যাটাক করে ইসরায়েল 5 জনকে মেরে ফেলেছে। সাউদার্ন লেবানন, নর্দার্ন ইসরায়েল। কারণ ইসরায়েল বলছে যে না, এখান থেকে হেজবোল্লাহ অ্যাটাক করেছিল আমাদেরকে। হামাসের অ্যাটাকের পরে যে আমরা যুদ্ধ শুরু করেছিলাম অক্টোবর 7 অ্যাটাকের পরে যে যুদ্ধ শুরু করেছিলাম, সেই যুদ্ধকে কাউন্টার করার জন্য হেজবোল্লাহ করেছিল। হেজবোল্লাহ মাথাচাড়া দিয়ে উঠেছিল, ইরান সাপোর্ট করেছিল, এবং হেজবোল্লাহর প্রচুর রকেট ফোর্স ছিল। সেই রকেট এসে পড়েছিল নর্দার্ন ইসরায়েল এবং আরো বেশ কিছু জায়গায়। কিন্তু তারা আর এখন কোনো রকম অ্যাটাক ইমিডিয়েট পাস্টে করেনি। এভরিথিং ইজ কোয়াইট। ইসরায়েল কি করছে, হেজবোল্লাহকে কতটা মারতে পারছে কি না পারছে তাদের জানে না, সিভিলিয়ানসদেরকে তারা মেরে ছাপ করে দিচ্ছে। সাদার্ন লেবানন থেকে প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া, তাদেরকে তারা এখন ঘরে ফেরার চাইছে, ঘরে ফিরতে চাইছে, যে না একটা পিস প্রসেস হয়তো শুরু হয়েছে, আমরা ফিরবো। কিন্তু ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার যে ইসরায়েল কাটজ, সে বলছে যে despite Israel Quds has asserted that the Israeli Defense Force or IDF plans to stay indefinitely in security zones and territories they currently hold in southern Lebanon, Syria and the Gaza Strip. আমরা যুদ্ধ থামাচ্ছি না, তোমরা আমেরিকা ইরান যা খুশি করো করো, লেবানন নিয়ে কোনো কথা বলতে আসবে না, গাজা নিয়ে কোনো কথা বলতে আসবে না, আমরা যা খুশি তাই করব। ভাবুন তাহলে ক্ষমতা। Defiance of ceasefire demands, they are also defying ceasefire demands। কিভাবে বলছে যে Israel will not comply with the external restrictions, মানে আমেরিকান রেস্ট্রিকশন বলুন বা যে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের রেস্ট্রিকশন বলুন, regarding its campaign against Hezbollah। এবার কি বলছে যে অর্থাৎ কিনা ইসরায়েল কিন্তু বলছে যে আমরা যেন তেন প্রকারে হোক, একটু স্ফুলিঙ্গ দিয়েও যদি আবার সেই যুদ্ধের দাবানল সৃষ্টি করা যায়, তার সব রকম চেষ্টা কিন্তু ইসরায়েলের তরফ থেকে এবং বেঞ্জামিন নেতানিয়াহুর তরফ থেকে করতেই হবে, করে তারা চালিয়েই যাবে, যে কোনো ভাবেই হোক চালিয়েই যাবে। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা জানা, যে এই যে ওভারঅল সিচুয়েশনটা হচ্ছে না, এখানে আমাদের মাথায় রাখতে হবে যে ট্রাম্প কিন্তু এমন একটা যুদ্ধে সে এন্টার করেছিল জেনে বুঝে, যে যুদ্ধটায় তার লড়ার কোনো দরকারই ছিল না। হি বিকেম কমপ্লিটলি ইনফ্লুয়েন্সড ডিউ টু ইসরায়েলি প্রেশার। He succumbed under the Israeli pressure and he decided to launch war against a country which did not wage a war against it. America ultimately reason কি ছিল? রেজিম চেঞ্জ করা, তো সম্পূর্ণ ব্যর্থ হলো। কারণ আমরা দেখছি যে এখন আইআরজিসির যে কমান্ড আছে, আয়াতুল্লাহ খোমেনাইকে মেরে ফেলা হলো, আরো অনেক কিছু, অনেক লোককে মেরে ফেলা হলো, সব ঠিক আছে, কিন্তু আইআরজিসির যে কমান্ড লাইন ছিল সেটাকে কি ভেঙে ফেলা গেছে? সেই স্ট্রাকচারটা, সেই সিস্টেমটাকে কি ভেঙে ফেলা গেছে? যায়নি। বরং আগে খোমেনাইয়ের হাতে পাওয়ার ছিল, এখন আরো ফার রাইট লিডার, যেটা আইআরজিসির আন্ডারে পড়ে, যারা ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের আন্ডারে পড়ে, যারা তাদের হয়ে আছে। তো সিচুয়েশন আগের থেকে খারাপ হয়েছে এবং তার ফল আমেরিকা হাতে নাতে টের পেয়ে গেল। এটা প্রমাণ হয়ে গেল যে আমেরিকা এখন থেকে চাইলেই রেজিম চেঞ্জ করে দিতে পারে না।
কারণ সেখানে কিন্তু কাউন্টার ব্যালেন্স হিসেবে চায়না এবং রাশিয়ার হেল্প যেটা ইরানকে তারা করে এসছে এই এন্টায়ার মিলিটারি কনফ্লিক্ট চলাকালীন, সেটা ড্রোনকে বেইতু সিস্টেমের কোঅর্ডিনেটস দিয়েই বলুন বা ইনডিরেক্টলি ইউএভি সাপ্লাই করেই বলুন, যেভাবেই হোক, এই যে ওভারঅল যে একটা কাউন্টার ইউএসএ সাপ্লাই চেন, সেটা কিন্তু ইরান প্রমাণ করে দিল। এবং এন্টায়ার আনরাইভালড হেজেমনি অফ ইউনাইটেড স্টেটস, সেটা কিন্তু আর আনচ্যালেঞ্জড রইল না। এখন কথার কথা পাকিস্তানে আসি। পাকিস্তান কোথায় এখানে? দেখুন, একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ট্রাম্পের সাথে যেখানে প্রথম যে ইন্টারভিউটা, পাবলিক ইন্টারভিউটা আমরা দেখলাম, যেখানে ট্রাম্প অ্যানাউন্স করছে না যে উই আর অন দ্য ভার্জ অফ সাইনিং আ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এন্ডিং দিস ওয়ার, সেক্ষেত্রে প্রথমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্পের পাশে কে বসে আছে? পাকিস্তানের জেনারেল আসিম মুনির? না। কে বসে আছে ভদ্রলোক? সে কিন্তু এমির অফ কাতার। মনে রাখবেন, যখন গাজা অক্টোবর 7 হামলা হলো, অ্যাটাক হলো ইসরায়েলের ওপরে, এবং তারপরে ইসরায়েল যে ওয়ার শুরু করলো, সেই সময়তে কিন্তু আলটিমেটলি আব্রাহাম অ্যাকর্ড বলুন বা ওভারঅল যে একটা পিস প্রসেস যেটা গাজা ওয়ারের শেষে একদম সাইন হয়েছিল, সে সময় কিন্তু নেগোশিয়েটর ছিল কাতার। শুধু তাই নয়, যখন আমেরিকা পুল আউট করছে আফগানিস্তান থেকে এবং তালিবান ইজ গ্র্যাজুয়ালি টেকিং ওভার আফগানিস্তানি সয়েল অ্যান্ড কাবুল টু বি স্পেসিফিক, সেই এন্টায়ার সময়টা নেগোসিয়েশনটা কিন্তু কোন দেশে হচ্ছিল? কাতারে। Qatar is a hugely influential country as far as diplomacy is concerned. Not only that, কাতারে কিন্তু একটা বিশাল বড় ইউএস আর্মি বেস আছে, যেখানে ইরান অ্যাটাক করেছিল ইরান যুদ্ধের সময়তে। তো কাতার তাহলে কোথা থেকে এলো? কাতারি এমির কেন? আসিম মুনির কোথায় গেল পাকিস্তানের? তো আমি রিসেন্টলি একজনের ইন্টারভিউ দেখছিলাম, সেই ইন্টারভিউটা আমার ভদ্রলোকের নাম মনে পড়ছে না, বাট এই ভদ্রলোক দ্য অ্যাটলান্টিক খুব সম্ভবত একটা ম্যাগাজিনের সাথে যুক্ত ছিলেন, যে কিনা ইমরান খানের যে তখনকার যে বিভিন্ন কেচ্ছা কেলেঙ্কারিগুলো ছিল বা ট্রাম্পকে নিয়ে এটা ওটা সেটা বলা, এই বিষয়গুলো কিন্তু সে আনকভার করেছিল সেই সময়তে। তো সেই ভদ্রলোকের সেই জার্নালিস্টের আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু সে যেটা বলল, সে বলছে যে পাকিস্তানিরা না, they live in a state of perpetual alternate reality, যেখানে তারা বিশ্বাস করে যে তারা যাকে যা বোঝাবে সবাই তা বিশ্বাস করে নেবে। এটা পাকিস্তানিরা মেনে চলে, এবং দে আর সো ওভার স্মার্ট যে ইউএস একটা কথা বলছে পাকিস্তানকে, পাকিস্তান সেই কথাটা নিজের মতো করে টুইক করে গিয়ে ইরানকে বলছে। এবার ইরান দেখছে কি ব্যাপার, ট্রাম্প টিভিতে বলছে এক, আবার পাকিস্তানের থ্রুতে যে মেসেজ আমাদের কাছে আসছে সেটা আর এক, দুটোর মধ্যে ডিফার করে যাচ্ছে। আলটিমেটলি হচ্ছেটা কি? তো নেগোসিয়েশনটা এগোচ্ছিল না, মোদ্দা কথা। তখন ট্রাম্প কি করলো, যে না, পাকিস্তানকে দিয়ে তো আর হবে না, তাহলে আবার সেই কাকে নিয়ে আসতে হবে? আব্রাহাম অ্যাকর্ডের সময় যে ছিল সেই কাতারকে আবার নিয়ে আসা হয়, এবং তথাপি কাতারি এমিরকে আমরা দেখতে পাই। এবং আপনি লক্ষ্য করে দেখবেন, পাকিস্তানের নাম গত 48 ঘন্টায় বা গত 72 ঘন্টায় ট্রাম্প একবারের জন্য নেয়নি। উল্টে ট্রাম্প কিন্তু কার প্রশংসা করেছেন? কেবলমাত্র কাতারি এমিরের। ট্রাম্প এটাও বলেছে, প্লেনে একটা ইন্টারভিউ আছে ট্রাম্পের, মিডিয়া যখন ওকে জিজ্ঞেস করছে যে কি বলবেন কাতারের রোল হিসেবে, তো ট্রাম্প বলছে যে হি ইজ অ্যান এক্সেলেন্ট গাই, অ্যান্ড basically Qatar itself also comes under direct fire of Iran, but still that person managed to do a lot for not only their country but also for us, but also for America. Americaর মুখ রক্ষা হলো
আদারওয়াইজ আমেরিকা আটকে গেছিল, নেভাল ব্লকেডেই আটকে গেছে স্ট্রেট অফ হরমুজের সাউদার্ন পোর্শনে, আর সেখান থেকে ঢুকতে পারছে না। তো এই হচ্ছে এখনকার মতো পরিস্থিতি। দেখা যাক এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা কোনো একটা কন্ট্রাক্ট সাইন বা কোনো একটা কংক্রিট ডিলে পৌঁছাচ্ছে কিনা উইদিন নেক্সট 60 days। আমাদেরকে সেটাতেই অপেক্ষা করতে হবে। উই হোপ দ্যাট ইজ দ্য কেস, কারণ আজকে আবার একটা নতুন আপডেট এসছে যে না, ইউক্রেন ওদিকে ওয়ান অফ ইটস লার্জেস্ট ইউএভি অ্যাটাকস করেছে। কোথায়? ডিরেক্টলি মস্কোতে একটা অয়েল রিফাইনারিতে, এবং প্রায় 200টা ড্রোন সেখানে পাঠিয়েছে এবং অয়েল রিফাইনারিতে প্রচুর ক্ষতি হয়েছে। ভাবুন, একটা এন্টায়ার রাশিয়ান টেরিটরি ক্রস করে গিয়ে সেই নর্দার্ন ইউরোপ মস্কোতে গিয়ে অ্যাটাক করেছে ইউক্রেন। ড্রোনগুলো কতটা লং রেঞ্জ ড্রোন। তো অ্যাটলিস্ট ইন্ডিয়ান হিসাবে উই ক্যান এক্সপেক্ট দ্যাট অ্যাটলিস্ট দিস ওয়ার শুড এন্ড, সো দ্যাট আওয়ার supply of energy, our supply of oil remains almost stable. That we should expect. আর এটা বলে আমি এখনকার মতো শেষ করতে চাই এই ভিডিও। ভালো থাকবেন।